লিজ ফাইন্যান্সিং আর লোন দুইটার কাজ একসাথে বোঝার জন্য আমরা প্রবলেম 15 এটা করবো। এবার প্রবলেম 15 কি বলছে, রেজাউল হাসান Co Limited needs to acquire a new machine costing 5 লাখ টাকা। There are two alternative ways of financing। দুইটা আছে, একটা হচ্ছে ব্যাংক থেকে 15% ইন্টারেস্টে পেয়েবল এন্ড অফ দ্য ইজ পিরিয়ড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট। আচ্ছা 4 ইয়ার 4 বছরের জন্য, অর্থাৎ এন সমান সমান 4। টু টেক লিজ ফ্রম দ্য ইউনিয়ন ক্যাপিটাল 4 ইয়ার্স উইথ অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 2,20,000 টাকা করে প্রতি মাসে, বছরের শেষে আমাকে টাকা পরিশোধ করতে হবে। দ্য লিজ হ্যাজ মেইনটেন্স এক্সপেন্স অফ টাকা 5,000 টাকা প্রতি বছর 5,000 টাকা করে খরচ হবে। হুইচ অল্টারনেটিভ আমাদেরকে গ্রহণ করতে হবে। অ্যাসিউম দ্য কর্পোরেট ট্যাক্স রেট 30%। আচ্ছা, এর হচ্ছে SLM অর্থাৎ স্ট্রেট লাইন মেথডে আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশন করতে হবে। এর কোনো সলভিং ব্যালেন্স বা আমাদের বছর শেষে সম্পদ থেকে কোনো টাকা থাকবে না। আচ্ছা, প্রথমে আমরা ব্যাংক লোন যেহেতু আছে ব্যাংক লোন নিয়ে করি। আমরা বলছি ব্যাংক লোনের ক্ষেত্রে 15%, তা 15% নিয়েই আমাকে কাজ করতে হবে। আমরা স্বাভাবিক যেহেতু বছরের শেষে বললে আমরা এর প্রথম যে সূত্রটা দেখছিলাম সূত্র দিয়ে আমরা কাজ করে দিলে আমাদের প্রতি বছরে আমাকে ইনস্টলমেন্ট করতে হবে কত টাকা। প্রতি বছরে আমাকে ইনস্টলমেন্ট করতে হবে 1,75,131 টাকা প্রতি বছর আমাকে ইনস্টলমেন্ট করতে হবে। এখন ইনস্টলমেন্ট থেকে আমাকে ব্যাংক লোন পেমেন্ট শিডিউল করতে হবে। যখনই আমাকে মাথায় রাখতে হবে, অঙ্কগুলো যখন আমাকে বলবে যে হুইচ অল্টারনেটিভ কোম্পানি শুড অ্যাকসেপ্টেড, কোনো মন্তব্য করার জন্য অবশ্যই আমাকে এনপিভি বের করতে হবে, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু বের করে তারপরে যে আমাকে মন্তব্য করতে হবে যে কোনটা আমার গ্রহণযোগ্য। এই নেট পেমেন্ট এনপিভি, যেটাকে সংক্ষেপে বলা হয় এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, এটা বের করে আমাকে সবসময় মন্তব্য করতে হবে। যেটা লং টার্ম ফাইন্যান্সিং বা হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এইগুলোর ক্ষেত্রে এনপিভির সূত্রটা মানে এনপিভি আসে, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে শিখছি। এই যে পিভি সমান সমান অন বাই বা হচ্ছে এ টাকার পরিমাণ বাই অন প্লাস আর টু দি পাওয়ার, এইগুলো টোটাল একসাথে এটাকে বলা হয় হচ্ছে এনপিভি। আচ্ছা, এখন আমাকে ইনস্টলমেন্ট করছে কত, 1,75,000 টাকা। বছরের শুরুতে আমাকে 5 লক্ষ টাকা ইন্টারেস্ট, ওই আগের নিয়মে ইন্টারেস্ট সবসময় কিসের হবে, বিগিনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট করতে হবে। করার পর আমাকে হচ্ছে 75,000 টাকা, এই 75,000 টাকা কী করতে হবে, এই 1,75,000 ইনস্টলমেন্ট থেকে বাদ দিতে হবে। ইনস্টলমেন্ট থেকে যখন প্রিন্সিপাল ইন্টারেস্ট বাদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে যেটা থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই বাদ যাবে হচ্ছে এই বিগিনিং ব্যালেন্স থেকে। বিগিনিং ব্যালেন্স থেকে যখন বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে সেটা পাচ্ছি এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স পরবর্তীতে চলে আসছে বিগিনিংয়ে এসে পরবর্তী বছরে। এখান থেকে আবার কী করতে হচ্ছে, এখান থেকে আমাকে আবার ইন্টারেস্ট করতে হবে। ইন্টারেস্ট কিন্তু কখনো ইনস্টলমেন্টের উপরে করা যাবে না, ইন্টারেস্ট সবসময় বিগিনিং ব্যালেন্সের উপরে করতে হবে। বিগিনিং ব্যালেন্স হবে, এবার শেষে করতে থাকলাম, করার পরে শেষে আসছে 1,52,295 টাকা। ওইটাকে বিগিনিং ব্যালেন্স দিয়ে দিলাম, কিন্তু আমরা তো পরিশোধ করছিলাম 1,75,000 টাকা। 1,52,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল ব্যালেন্সে চলে আসবে, শোধ করছি তো আমরা এটা। আচ্ছা, আর হচ্ছে ইনস্টলমেন্ট বাবদ তো হচ্ছে 1,75,000 এটা করছি, তাহলে এই দুটো বিয়োগফল করলে কত হয়, বিয়োগফল করলে হচ্ছে আমার 22,836 টাকা। এটা আমাকে সুদ হিসাবে বা ইন্টারেস্ট হিসাবে আমাকে দিতে হবে, তাহলে বছর শেষে আমার আর কোনো টাকা পরিশোধ করা লাগছে না। এটা হলো আমরা ইনস্টলমেন্ট বের দিয়ে দিলাম, ইন্টারেস্ট ব্যালেন্সটা আমরা বের করে ফেলাম। এই ইন্টারেস্ট আর ইনস্টলমেন্ট এই দুইটা কী করতে হবে, আমাদের ক্যাশ আউটফ্লো বের করার সময় আমাকে নিতে হবে। তাহলে ইনস্টলমেন্ট নিলাম, ইন্টারেস্ট নিলাম। আর ডেপ্রিসিয়েশন, স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আমাকে মোট যে টাকা সে টাকাকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ 4 বছর। 5 বছর হলে 5 দিয়ে ভাগ করতাম, 10 বছর হলে 10 দিয়ে ভাগ করতাম, 1,85,000 টাকা। আরেকটা এখানে কথা বলছে যে আমাকে 5,000 টাকা প্রতি বছরে কী করতে হচ্ছে, আমাকে 5,000 টাকা প্রতি বছরে মেইনটেইন কস্ট দিতে হবে। এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে লিজ পেমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমরা, এখানে তো আমাকে কোনো হচ্ছে মেইনটেইন কস্ট দিতে হবে না লোনের ক্ষেত্রে, তো এখানে আমাকে লোনের ক্ষেত্রে কোনো মেইনটেইন কস্ট এখানে নাই। আচ্ছা, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট যোগ করব, যোগ করে যেটা হবে তার থেকে আমরা 30% করলাম। 30% করার পরে 60,000 টাকা থাকে, অর্থাৎ 2 লক্ষ টাকা 30% হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা হচ্ছে কী করব, এই 1,75,000 টাকায় বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটাকে আমাদের কী করা হচ্ছে, এখানে এর একবারে করছে, এটা আমরা একবারে না করে আমরা সূত্র দিয়েও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব, সূত্র দিয়ে যখন করব তখন পিভি প্লাস মানে পিভি ইকুয়াল
A0 অর্থাৎ A1 ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, আবার প্লাস A2 1 প্লাস আর টু দি পাওয়ার 2, এইভাবে আমরা করতে থাকবো। সেক্ষেত্রে প্রথমে আমার এখানে প্রথম ব্যালেন্স কত আসছে, আমরা সেই ক্ষেত্রে এটা নিয়ে ক্যাশ করব, ক্যাশ আফটার ট্যাক্স ক্যাশ করলো এখানে 1,13,790 টাকা, ওইটা আমরা এখানে 1,13,790 টাকা ডিভাইডেড বাই আমার হচ্ছে 1 প্লাস, এই ক্ষেত্রে আর এর মান যখন নিব তখন ট্যাক্স ব্র্যাকেটটা বাদ দিয়ে নিতে হবে। আগে বলছে এই ক্ষেত্রে যখন আর এর মান নিব সেক্ষেত্রে ট্যাক্স ব্র্যাকেটটা বাদ দিয়ে নিতে হবে। তো ট্যাক্স ব্র্যাকেট বাদ দেবো কীভাবে, আমার এখানে ট্যাক্স ছিল কত 15%, ট্যাক্স ব্র্যাকেট যখন বাদ দিব ট্যাক্স সেভিংস হচ্ছে কত টাকা, ট্যাক্স সেভিং হচ্ছে মানে এখানে হচ্ছে ইন্টারেস্ট আফটার ট্যাক্স, এটাকে যেভাবে লিখবো ইন্টারেস্ট, যদি আমি এখানে করি ইন্টারেস্ট আফটার ট্যাক্স, ইন্টারেস্ট আফটার ট্যাক্স, এই ক্ষেত্রে এই যে 15% অন মাইনাস 30% যেহেতু ছিল তাহলে 0.23 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 15% ইন্টু অন মাইনাস 30, তাহলে 0.70 হচ্ছে 0.70, তাহলে 15 গুণ 0.7 করলে হচ্ছে 10.5, 10.5%, তার মানে এখানে 10.5, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে আমার হচ্ছে 0.105, এর পাওয়ার কত আসবে অন, সরি এখানে ব্র্যাকেট না ব্র্যাকেট এখানে। এরপরে আবার পরবর্তী দ্বিতীয় বছরে এইভাবে আমাকে বের করতে হবে। এখন এইভাবে বের না করে আমরা যদি ছকের মাধ্যমে করতে চাই সেই ক্ষেত্রে আমাকে পিভি ফ্যাক্টর বের করতে হবে। আর পিভি ফ্যাক্টর কীভাবে বের করতে হয় বলে দিই, পিভি ফ্যাক্টর সমান অন বাই পিভি ফ্যাক্টর, এটাকে পিভি ফ্যাক্টর, পিভি সমান পিভি ফ্যাক্টর যদি বের করতে চাই 1 বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n, প্রতি বছরে n প্রথম বছর করছে এই জন্য এখানে 1, যখন দ্বিতীয় বছর করবো তখন এর জায়গায় 2, এইভাবে করে নিয়ে আমরা পিভি ফ্যাক্টরটা করে এবার এই ক্যাশ এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে অটোমেটিক প্রেজেন্ট ভ্যালু বের করা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে আর সূত্র করে বের করা লাগবে না, অর্থাৎ আমরা যেই সূত্র ব্যবহার করছি সেই ক্ষেত্রে সূত্র ব্যবহার করা লাগবে না। কখন লাগবে না, যদি আমরা ঘর আর দুইটা বেশি করি, একটা হচ্ছে পিভি ফ্যাক্টরের জন্য আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। পিভি ফ্যাক্টর কীভাবে বের করতে হবে, অন বাই, সবসময় অন বাই আমার হচ্ছে 1 প্লাস আর, তার পাওয়ার হচ্ছে n। এখন যখন প্রথম বছর করবো তখন অন, অর্থাৎ ক্যালকুলেটারে এটা আমাদের জন্য আরও সুবিধা হয়। কীভাবে সুবিধা হয়, যদি আমরা প্রথম বছরে পিভি ফ্যাক্টর বের করতে চাই, আমরা ট্যাক্স সেভিংসটা তো বের করলাম, মানে ট্যাক্স ইন্টারেস্ট আফটার ট্যাক্স, এটা যখন আমরা ইন্টারেস্ট রেট আফটার ট্যাক্স যখন করলাম তখন আমরা 10.5 পাচ্ছি। 10.5কে যখন আমরা 10.5কে যখন 100 দিয়ে ভাগ করি তখন আমার হচ্ছে 0.105, 0.105 যখন পাচ্ছি তাহলে আমরা পিভি ফ্যাক্টর কীভাবে বের করব, পিভি ফ্যাক্টর হচ্ছে অন প্লাস 0.105, পাওয়ার কত অন, যখন পাওয়ার অন দিচ্ছি আমরা প্রথম চারটা লিখে ফেললাম, যখন এরপরে যে আমরা জাস্ট এটা মুছে 2 আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম, তারপরে তৃতীয়টা, এইভাবে যখন আমরা প্রত্যেকটা বের করবো অর্থাৎ আমাকে সূত্র করা লাগছে না, আমার সময়ও কমে যাচ্ছে। আমি প্রেফার করব এইটা করার, কারণ আমি নিজেও এটা বুঝতে পারছি, এটাই পরীক্ষায় আমি নিজেও করব। আচ্ছা, এরপরে যে আমরা কি করলাম, প্রতি বছরের কথা হচ্ছে এখানে 3,82,407 টাকা, এগুলো টোটাল যখন যোগ করলাম একইভাবে সবগুলো কাজগুলো করার পরে 3,82,407 টাকা আমরা পাচ্ছি, এটা হচ্ছে টোটাল লোনের ক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এবার আসি লিজের ক্ষেত্রে আমাকে কি বলছে, প্রশ্নটা যদি আরেকবার একটু দেখি, আমাকে প্রতি বছরের শুরুতে 1,20,000 টাকা করে দিতে হবে, মেইনটেন্স বাবদ হচ্ছে 2,20,000 টাকা করে দিতে হবে, মেইনটেন্স বাবদ হচ্ছে 5,000 টাকা দিতে হবে। আচ্ছা, আমরা বলছি ট্যাক্স, আমরা যখন লিজ করব লিজের ক্ষেত্রে সবসময় ট্যাক্স সেভিংসের কাজটা করে নিতে হবে, লিজের ক্ষেত্রে সবসময় ট্যাক্স সেভিংসের কাজটা করে নিতে হবে। তাহলে আফটার ট্যাক্স ইনস্টলমেন্ট আমাদের টোটাল ট্যাক্স দিতে হচ্ছে 2,20,000 টাকা, এরপর থেকে আমরা সেভিংস পাবো হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা যদি সেভিংস পাই, মানে 3% যদি 30% যদি সেভিংস পাই, তাহলে সেভিংস পাওয়ার পরে আমাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে, 1,54,000 টাকা পরিশোধ করতে হচ্ছে।
এখানে আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট একইভাবে আমরা করে নিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে আমরা গত অঙ্ক যেটা করলাম সেটার ক্ষেত্রে মাইনাস বলে একটা আমাদের কাজ আছে, কিন্তু এখানে নাই কেন? এখানে নাই কারণ এটা হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড, এটা হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড। যদি এটা বিগিনিং থাকতো, বিগিনিং থাকলে একই কাজ এখানেও হতো। এখানে বলা হচ্ছে আমাকে কখন এন্ড অফ দ্য ইস পিরিয়ড, যখন এন্ড অফ দ্য ইস পিরিয়ড বলছে সেই ক্ষেত্রে আমাকে মাইনাসের কাজটা আর করা লাগছে না, কিন্তু বিগিনিং বললে আমাকে মাইনাসের কাজটা করা লাগতো। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, জাস্ট সূত্র করে দিলাম প্রেজেন্ট ভ্যালু, যেহেতু আমরা এর মান জানি আমরা সূত্র করে দিলে আমরা পেয়ে যাচ্ছে 4,82,000। একটা পাইছে 3,82,000, আর এখানে পাচ্ছে 4,82,922 টাকা, আর এটা হচ্ছে 3,82,407 টাকা। এই দুটার ভিতরে আমরা কোনটা গ্রহণ করবো, যেটা অবশ্যই কম সেটা, এই জন্য আমরা হচ্ছে ব্যাংক লোনটা প্রেফার করব, লিজ ফাইন্যান্সিংটা আমরা নিব না। এই ছিল এই অধ্যায়ের ওভারঅল একটা ধারণা। যদি সমস্যা থাকে আবার করানো যাবে ইনশাল্লাহ।